আমরা আজকে দেখব কারেন্ট অ্যাফেয়ার্স থেকে বা সাম্প্রতিক ঘটনাবলী থেকে কিন্তু কিছু প্রশ্ন আমরা আজকে সহজে সমাধান করব। তো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপকামিং যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার জন্য। এই প্রশ্নগুলি যারা ফুড এসআই পরীক্ষা দেবেন তাদের জন্য তো খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও পিএসসি ক্লার্কশিপ, ডব্লিউবিপি এই কারেন্ট অ্যাফেয়ার্সে আজকে যে প্রশ্ন কটা কিন্তু আলোচনা করব তার থেকে আপনার পড়বে। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে আজকের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। যেকোনো কম্পিটিটিভ পরীক্ষার ক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। আর এই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু আমরা অনেকটাই মিস করে যাই। কারেন্ট অ্যাফেয়ার্স থেকে নাম্বার পেতে হলে আমাদের চাই প্র্যাকটিস। তাই কিন্তু আজকের ভিডিওটি আপনাদের জন্য নিয়ে এসেছি। আজকে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রথম প্রশ্ন আছে দেখুন। একের দাগের এই প্রশ্নটি কিন্তু আজকে প্রথম প্রশ্ন। একের দাগের প্রশ্ন আছে, কোন রাজ্যের বিধানসভা নির্বাচনে ৮০ বছরের বেশি ব্যক্তি বা প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ভোট ফ্রম হোম পরিষেবা চালু করা হয়েছে? প্রশ্নটা দেখুন, এই যে ভোট ফ্রম হোম এটা কিন্তু চালু করা হয়েছে কোন রাজ্যে? এর অপশানে আছে তামিলনাড়ু, বির অপশানে আছে মহারাষ্ট্র, সির অপশানে আছে কর্ণাটক, আর ডির অপশানে আছে গোয়া। তো এই চারটি অপশানের মধ্যে কোন রাজ্যটি এই সিস্টেমটা চালু করেছে? তো এই সিস্টেমটা অর্থাৎ ৮০ বছরের বেশি ব্যক্তি বা প্রতিবন্ধীদের জন্য কিন্তু এই ভোট ফ্রম হোমটা চালু করেছে। তো এর সঠিক উত্তর কি হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু কর্ণাটক। সিদ্ধাক হবে এর সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখানে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। তো প্রথমে আমরা বলে রাখি, কর্ণাটকের রাজ্যের রাজধানীর নাম হচ্ছে বেঙ্গালুরু। এই বেঙ্গালুরুই হলো কর্ণাটকের বড় শহর। কর্ণাটক হলো দক্ষিণ পশ্চিম ভারতের একটি রাজ্য। ১৯৫৬ সালে ১ নভেম্বর রাজ্য পুনর্গঠন আইন বলে এই রাজ্য স্থাপিত হয়। রাজ্যটির আদি নাম ছিল কিন্তু মহীশূর রাজ্য। আর ১৯৭৩ সালে রাজ্যের নাম বদলে রাখা হয় কিন্তু কর্ণাটক। থাওয়ারচাঁদ গেহলট হলেন একজন ভারতীয় রাজনীতিবিদ যিনি ২০২১ সালের জুলাই থেকে কর্ণাটকের বর্তমান এবং ১৯তম রাজ্যপাল। তিনি ভারতীয় জনতা পার্টির সদস্য। তিনি কেন্দ্রীয় সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রী ছিলেন এবং মধ্যপ্রদেশের বিজেপির রাজ্যসভার নেতাও ছিলেন। সিদ্ধারামাইয়া হলো কর্ণাটকের বর্তমানে মুখ্যমন্ত্রী। ইনি কিন্তু ২০শে মে ২০২৩ সালে মুখ্যমন্ত্রী হয়েছেন এবং ইনি হলেন ১৬তম মুখ্যমন্ত্রী কর্ণাটকের। ইনি হলেন একজন ভারতীয় জাতীয় কংগ্রেসের নেতা। কর্ণাটকের পশ্চিমে কিন্তু আরব সাগর, উত্তর পশ্চিমে গোয়া, উত্তরে মহারাষ্ট্র, পূর্বে অন্ধ্রপ্রদেশ, দক্ষিণ পূর্বে তামিলনাড়ু এবং দক্ষিণ পশ্চিমে কিন্তু কেরালা অবস্থিত। এই রাজ্যে মোট ৩০টা জেলা আছে। আর রাজ্যের সরকারি ভাষা কিন্তু কন্নড়, আর পাশাপাশি ইংরেজি। কর্ণাটকের দুটি প্রধান নদী আছে। একটা আছে মানে কর্ণাটক রাজ্যের উত্তরে আছে কিন্তু কৃষ্ণা নদী এবং দক্ষিণে আছে কিন্তু কাবেরী। কৃষ্ণার উপনদীগুলো হচ্ছে ভীম, ঘটপ্রভা, বেদবতী আর মালপ্রভা আর তুঙ্গভদ্রা। এগুলো কিন্তু কৃষ্ণার উপনদী। আর দক্ষিণে যে নদীটা আছে তার নাম কাবেরী। আর কাবেরীর উপনদীগুলো হচ্ছে হেমাবতী, সিমসা, অর্কবতী, লক্ষণতীর্থ আর কবিনী। এই কর্ণাটক রাজ্যে মোট লোকসভার আসন কটা? মোট লোকসভার আসন কিন্তু ২৮টি। এটা লোকসভার আসন ২৮টি। ভোট সম্বন্ধে আরও কিছু ইনফরমেশন আপনাদের জন্য, সেটা হচ্ছে ভিভিপ্যাট। ভিভিপ্যাট, এই ভিভিপ্যাটের পুরো নাম কি? ভিভিপ্যাটের পুরো নাম হচ্ছে ভোটার ভেরিফায়েবল পেপার অডিট ট্রেল। সেটা হচ্ছে তো ভিভিপ্যাটের পুরো নাম আপনারা শুনলেন। এবার এরপরেই আরও কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে আমাদের ভারতে মোট লোকসভার আসন কটা? ভারতে মোট লোকসভা ভারতের মোট লোকসভা আসন কটা? তো মোট ভারতের লোকসভা আসন কিন্তু ৫৫২টি। পশ্চিমবঙ্গে লোকসভা আসন কটি? ডাব্লিউবি ওয়েস্ট বেঙ্গল লোকসভা আসন কটি? তো ওয়েস্ট বেঙ্গলে আছে কিন্তু ৪২টি। ইউপিতে লোকসভা আসন কটি? তো ইউপিতে কিন্তু ৮০টি লোকসভা আসন। তো এখানে আমরা মোটামুটি ভোট সম্বন্ধে কিছু আইডিয়া নিলাম। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখুন, ২-এর দিকের প্রশ্ন আছে দেখুন, নিম্নলিখিত কোন শিক্ষা প্রতিষ্ঠান তাদের প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস তৈরি করতে চলেছে তানজানিয়ায়? তো এখানে আছে আইআইটি দিল্লি, আইআইটি কানপুর, আইআইটি হায়দ্রাবাদ, আইআইটি মাদ্রাজ। তো এর সঠিক উত্তর হবে কিন্তু এখানে তানজানিয়ায় মানে প্রথম আন্তর্জাতিক ক্যাম্পাস তৈরি করতে চেয়েছে কিন্তু এই আইআইটি দিল্লি, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান দিল্লি বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি দিল্লি, সংক্ষেপে আইআইটি দিল্লি। এটি হলো একটি সরকারি প্রকৌশল প্রতিষ্ঠান যা ভারতের রাজধানী দিল্লির হাউসখাস এলাকাতেই অবস্থিত। এটি কিন্তু মানে স্থাপিত হয় ১৯৬১ সালে। আর এর চেয়ারম্যান কিন্তু কুমার মঙ্গলম বিড়ালা। পরিচালক ডি রামগোপাল রাও।
বৈজ্ঞানিক ও কারিগরি শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে শ্রেষ্ঠত্বের মাধ্যম হিসেবে ভারত ও বিশ্বে অবদান রাখা এবং শিল্প ও সমাজের জন্য মূল্যবান সম্পদ হিসেবে কাজ করার লক্ষ্যে সকল ভারতীয়দের জন্য গর্বের প্রতিষ্ঠান হিসেবে 1961 সালের আগস্ট মাসে এই প্রতিষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। 1961 সালে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন বৈজ্ঞানিক গবেষণা সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রী অধ্যাপক হুমায়ুন কবির। প্রতিষ্ঠানের 1961 সালে প্রথম ভর্তি শুরু হয়েছিল। বর্তমান ক্যাম্পাসটিতে 320 একর এলাকা রয়েছে এবং এর পূর্ব দিকে রয়েছে শ্রী অরবিন্দ মার্গ, আর পশ্চিমে কিন্তু জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় কমপ্লেক্স। দক্ষিণে জাতীয় শিক্ষা গবেষণা এবং অনুশীলন পরিষদ ও উত্তরে রয়েছে নতুন রিং রোড ছাড়া কুতুব মিনার, হৌস খাসের স্মৃতিসৌধ দ্বারা ক্যাম্পাসটি পরিবেষ্টিত। তো এর সঠিক উত্তর হবে কিন্তু দুয়ের দাগের সঠিক উত্তর হবে আইআইটি মাদ্রাজ, অর্থাৎ দ্বিদাগ হবে এর সঠিক উত্তর আইআইটি মাদ্রাজ। ভারতীয় প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান মাদ্রাজ বা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি মাদ্রাজ, সংক্ষেপে যেটাকে বলা হয় আইআইটি মাদ্রাজ, এটি হচ্ছে ভারতের একটি সরকারি বিশ্ববিদ্যালয়। এই শিক্ষা প্রতিষ্ঠানটি 1959 সালে তৈরি করা হয় এবং এটি তামিলনাড়ু রাজ্যের চেন্নাই শহরে অবস্থিত। তো আমরা এখন চলে যাব 3 দাগের প্রশ্নে। তো 3 দাগের প্রশ্ন আছে, দেখুন কেন্দ্রীয় সরকার কোথায় G20 পার্ক তৈরির ঘোষণা করেছে? খুব সুন্দর একটি প্রশ্ন। সেটা হচ্ছে মুম্বাই, দিল্লি, হায়দ্রাবাদ, চেন্নাই। তো এখানে 3 দাগের সঠিক উত্তর কী হবে? এই G20 পার্ক তৈরির ঘোষণা করেছে কোথায়? কেন্দ্রীয় সরকার। তো এটি কিন্তু মানে G20 পার্ক তৈরির ঘোষণা করেছে কিন্তু দিল্লিতে। বিদ্যাগ হবে সঠিক উত্তর দিল্লি। তো এই G20 পার্ক সম্বন্ধে আমরা কিছু ইনফরমেশন আপনাদের দিই। গত 9 এবং 10 সেপ্টেম্বর যে G20 সামিট দিল্লিতে অনুষ্ঠিত হয়েছিল, তার আগে কিন্তু এই পার্কটি তৈরি করা হয়েছিল, এই G20 পার্ক। এই G20 পার্কের মূল উদ্দেশ্য ছিল যে কটি G20 সম্মিলিত দেশ আছে সেই দেশের জাতীয় পশু এবং জাতীয় পাখির একটা ভাস্কর্য তৈরি করা, আর তার সে একটা বিশেষ পদ্ধতিতে সেই ভাস্কর্যগুলো তৈরি করা। মূলত ধাতব বজ্রকে ব্যবহার করে এই ভাস্কর্যগুলি তৈরি করা হয়েছিল। আর এগুলো তৈরি করেছিলেন ললিত কলা একাডেমির ছাত্রছাত্রীরা, কিন্তু এই গড়হি গ্রামে এই ভাস্কর্যগুলি তৈরি করেছিল। পরে ওইগুলি তুলে আনা হয় এই G20 পার্কে। আর যে G20 পার্ক কিন্তু নিউ দিল্লির চাণক্যপুরীতে তৈরি হয়েছে। G20 সম্মিলিত যে 19টি দেশ আছে, সে 19টি দেশের জাতীয় পশু এবং তাদের পাখি, জাতীয় পশু এবং পাখি নিয়ে কিন্তু এই ভাস্কর্যগুলি তৈরি করেছিল। তো এর মধ্যে ভারতের আছে ময়ূর, আমেরিকার বাইসন, ব্রাজিলের জাগুয়ার, চীনের লাল মাথা সারস, সৌদি উট, অস্ট্রেলিয়ার এমু, রাশিয়ার বাদামি ভাল্লুক, আর মেক্সিকোর গোল্ডেন ইগল দিয়ে সাজানো হয়েছে এই পার্ক। এই G20 পার্ক কিন্তু অবস্থিত নিউ দিল্লির চাণক্যপুরীতে। 4 দাগের প্রশ্ন আছে, দেখুন জাতীয় পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয় কবে? 20শে মার্চ, 21শে মে, 24শে এপ্রিল, 24শে মার্চ। তো এখানে 4 দাগের সঠিক উত্তর কী হবে? পঞ্চায়েত রাজ দিবস পালন করা হয় কিন্তু আপনার 24শে এপ্রিল, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর 24শে এপ্রিল। পাশাপাশি বলে রাখি, এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম চালু হয় কিন্তু রাজস্থানে। রাজস্থানে কিন্তু এই পঞ্চায়েত রাজ ব্যবস্থা চালু হয়। এটা কিন্তু আপনাদের সবাই জানা আশা করি। জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হলো ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জাতীয় দিবস, যা প্রতি বছর 24শে এপ্রিল পঞ্চায়েতি রাজ মন্ত্রক দ্বারা উদযাপন করা হয়। ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং 24শে এপ্রিল 2010-এ প্রথম জাতীয় পঞ্চায়েত রাজ দিবস ঘোষণা করেছিলেন। 2011 সাল থেকে ভারতের কেন্দ্রীয় সরকার প্রতি বছর 24শে এপ্রিল জাতীয় পঞ্চায়েতি রাজ দিবস হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে। পঞ্চায়েত রাজ ব্যবস্থার প্রথম রাজস্থান রাজ্য দ্বারা গৃহীত হয়েছিল 10 অক্টোবর, সেটা ছিল 1959-এ, আর সেটা ছিল নাগৌর জেলায়। কিন্তু প্রথম শুরু হয়েছিল অন্ধ্রপ্রদেশে। 1950 এবং 60-এর দশকে অন্যান্য রাজ্য সরকারগুলি এই ব্যবস্থা গ্রহণ করেছিলেন, কারণ বিভিন্ন রাজ্যে পঞ্চায়েত প্রতিষ্ঠার জন্য আইন পাশ করা হয়েছিল। 1992 সালে 73তম সাংবিধানিক সংশোধনের মাধ্যমে ভারতের আধুনিক পঞ্চায়েতি রাজ ব্যবস্থা চালু করা হয়েছিল। তাহলে সেটা কবে? 1992 সালে। তো আমরা দেখব 5 দাগের এই প্রশ্নটি, বিশ্ব ব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স সূচক 2023 সালের তালিকায় ভারতের স্থান কত? 38, 44, 29, 19। তো এখানে 5 দাগের সঠিক উত্তর কী হবে? তো 5 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এর দাগ 38। তো আমরা চলে যাব পরের প্রশ্নে। 6 দাগের প্রশ্ন আছে, দেখুন কোন দেশে আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করে আনার জন্য ভারত অপারেশন কাবেরী চালু করলো? তো এর দাগে আছে সুদান, বির দাগে আছে ইউক্রেন, সির দাগে আছে ইসরায়েল, আর ডির দাগে আছে রাশিয়া। তো এখানে 6 দাগের সঠিক উত্তর কী হবে? তো 6 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার সুদানে এই ব্যবস্থাটা চালু করা হয়েছে। এর দাগ হবে সঠিক উত্তর সুদান। উত্তর আফ্রিকার একটি বৃহত্তম রাষ্ট্র, এর রাজধানীর নাম খার্তুম, সরকারিভাবে এর নাম সুদান। এটি এলাকার দিক থেকে আফ্রিকার বৃহত্তম দেশ। ভারত যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে আটকে পড়া নাগরিকদের সরিয়ে নিয়ে আসতে এই অপারেশন কাবেরী চালু করেছিল। আর এটি কিন্তু মানে এই অপারেশন কাবেরী বিদেশমন্ত্রী জয়শঙ্কর একটি টুইট বার্তায় তখন বলেছিলেন, এই অপারেশনের অঙ্গ হিসেবে জাহাজ এবং বিমানকে কাজে লাগানো হয়েছে।
আর এই পুরো প্রসেসটা কিন্তু অপারেশন কাবেরীর মাধ্যমে সুদানে বসবাসকারী সমস্ত ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছিল এই যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে। দেখব আমরা সাতের দাগের এই প্রশ্নটি, সচিন তেন্ডুলকরের 50তম জন্মদিনের সম্মানে নিম্নলিখিত কোন ক্রিকেট স্টেডিয়ামের ওয়েস্ট স্ট্যান্ডের নাম পরিবর্তন করে সচিন তেন্ডুলকর স্ট্যান্ডে রাখা হয়েছে? সিডনি ক্রিকেট গ্রাউন্ড, শারজা ক্রিকেট স্টেডিয়াম, দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম, চিন্নস্বামী স্টেডিয়াম। তো এখানে সাতের দাগের সঠিক উত্তর কী হবে? শারজাহ ক্রিকেট স্টেডিয়াম, সংযুক্ত আরব আমিরাতের শারজাহ একটি ক্রিকেট মাঠ। এটি মূলত 1980 সালের প্রথম দিকে নির্মিত হয়েছিল এবং অনেক বছর ধরে এর আরও উন্নতি করা হয়। এর অবস্থান কিন্তু সংযুক্ত আরব আমিরাতে। আর এটা কিন্তু প্রতিষ্ঠা হয় 1982 সালে, আপনাদের আগেই বললাম। আর এখানে কিন্তু প্রথম পুরুষ টেস্ট হয়েছিল 31শে জানুয়ারি, সেটা ছিল 2002 সালে। 31শে জানুয়ারি থেকে 4 ফেব্রুয়ারি পর্যন্ত হয়েছিল, এটা 2002 সালে। সেটা ছিল কিন্তু পাকিস্তান আর ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। আর পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের মধ্যে কিন্তু সর্বশেষ পুরুষ টেস্টও হয়, সেটা কিন্তু নভেম্বরের 3 তারিখে 2016 সালে সেটা। আর প্রথম পুরুষ ওডিআই হয়েছিল শারজাহ মাঠে, সেটা হয়েছিল পাকিস্তান আর শ্রীলঙ্কার মধ্যে, আর সেটা সাল ছিল 1984 সালে। আর সর্বশেষ পুরুষ ওডিআই হয়েছিল কিন্তু 2023 সালে, সেটা কিন্তু সংযুক্ত আরব আমিরাত বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে। আর এই শারজায় কিন্তু প্রথম পুরুষ টি-20 অনুষ্ঠান হয়, মানে অনুষ্ঠিত হয়, সেটা কিন্তু আফগানিস্তান স্কটল্যান্ডের মধ্যে, সেটা হলো 2013 সালে। আর সর্বশেষ পুরুষ টি-20 হয়েছিল আফগানিস্তান এবং পাকিস্তানের মধ্যে, সেটা হয় 2023 সালে 27শে মার্চ। প্রথম নারী ওডিআই 9 জানুয়ারি 2015 পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে হয় এই খেলা, সেটা কিন্তু শারজায় হয় প্রথম নারী ওডিআই। আর শেষ নারী ওডিআই হয়েছিল কিন্তু পাকিস্তান বা নিউজিল্যান্ডের মধ্যে, সেটা ছিল 2017 সালে। আর প্রথম নারী টি-20 হয় পাকিস্তান শ্রীলঙ্কার মধ্যে, সেটা হয় 2015 সালে এই শারজাহ মাঠে। আর সর্বশেষ নারী টি-20 হয় কিন্তু পাকিস্তান নিউজিল্যান্ডের মধ্যে, সেটা 2017 সালের 14ই নভেম্বর, এটা কিন্তু শারজাহ মাঠে হয়। তো সাতের দাগের সঠিক উত্তর হবে কিন্তু বিদ দাগ, শারজাহ ক্রিকেট স্টেডিয়াম। তো শারজাহ ক্রিকেট স্টেডিয়ামটা কোথায় অবস্থিত? শারজাহ কিন্তু বর্তমানে আরব আমিরাতে অবস্থিত। 1990 সালের 7 অক্টোবর শেখ রশিদ আল মাকতুমের মৃত্যুর পর তার ছেলে শেখ মাকতুম আল মাকতুম দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী হন। আর বর্তমানে কিন্তু মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম সে দেশের প্রধানমন্ত্রী। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 8 দাগের প্রশ্ন আছে, দেখুন। কোন দেশের 22তম রাষ্ট্রপতি হিসাবে শপথ নিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুন্নু? বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, ইয়েমেন। তো এখানে 8 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 8 দাগের সঠিক উত্তর হবে কিন্তু, এটার 22তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন কিন্তু। তো এখানে এর সঠিক উত্তর হবে বাংলাদেশ, এর দাগ হবে এর সঠিক উত্তর। জনসংখ্যা বিশ্বে 8ম বৃহত্তম দেশ হচ্ছে বাংলাদেশ, যদিও আয়তনে বিশ্বে 92তম। 6টি ক্ষুদ্রদ্বীপ এবং নগর বিশিষ্ট নগর রাষ্ট্রের পরেই বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হচ্ছে বাংলাদেশ। মাত্র 56,000 মাইলেরও কম এই ক্ষুদ্রায়তনের দেশটি প্রাক্কালিত জনসংখ্যা 18 কোটির বেশি, অর্থাৎ প্রতি বর্গ মাইলে জনবসতি 2,889 জন। বাংলাদেশের জাতীয় সঙ্গীত হচ্ছে আমার সোনার বাংলা, আর অনুসঙ্গীত হচ্ছে নতুনের গান। বাংলাদেশের রাজধানীর নাম হচ্ছে ঢাকা, আর সরকারি ভাষা বাংলা। বাংলাদেশের প্রায় 91% ইসলামধর্মী মানুষ এবং 7% কিন্তু 7 থেকে 8% হিন্দুধর্মী মানুষ। এখানে বৌদ্ধও আছে, প্রায় 8% মতো বৌদ্ধ, খ্রিস্টান এবং অন্যান্যরা আছে। এখানে সংসদীয় গণতন্ত্র সরকার প্রতিষ্ঠিত হয়। এখানে মানে এদেশের রাষ্ট্রপতির নাম হচ্ছে মোহাম্মদ শাহাবুদ্দিন চুন্নি, প্রধানমন্ত্রীর নাম হচ্ছে শেখ হাসিনা, আর জাতীয় সংসদের স্পিকার হচ্ছে শিরিন শারমিন চৌধুরী। প্রধান বিচারপতি হচ্ছে ওবায়দুল হাসান। আর জাতীয় আইনসভার নাম কিন্তু জাতীয় সংসদ। আর বাংলাদেশ কিন্তু স্বাধীন হয়েছিল 1971 সালের 16 ডিসেম্বর। আমরা চলে যাব 9 দাগের প্রশ্নে। 9 দাগের প্রশ্ন আছে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে পালন করা হয় কবে? 26শে জানুয়ারি, 26শে মার্চ, 26শে ফেব্রুয়ারি, 26শে এপ্রিল। তো এখানে 9 দাগের সঠিক উত্তর কী হবে? তো ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে এটি কিন্তু চালু করা হয় 26শে এপ্রিল, অর্থাৎ ডির অপশান এর সঠিক উত্তর, 26শে এপ্রিল। দেখবে এবার 10 দাগের এই প্রশ্ন, সমাজসেবকমূলক ক্রিয়াকলাপের জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন কে? রতন টাটা, আজিম প্রেমজি, সুধা মূর্তি, শিব নাদার। তো এখানে 10 দাগের সঠিক উত্তর কী হবে? তো সমাজসেবামূলক ক্রিয়াকলাপের জন্য অস্ট্রেলিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মান পেলেন কিন্তু আপনার এখানে যে অপশানগুলো আছে তার রতন টাটা হবে এর সঠিক উত্তর, এর দাগ রতন টাটা। 11 দাগের প্রশ্ন আছে, দেখুন। ন্যাসকমের চেয়ারপারসন হিসাবে কে নিযুক্ত হয়েছেন? রাজেশ নাজিয়ার, তপন ডেকা, আনিস খান, সঞ্জয় কুমার। তো এখানে 11 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে রাজেশ নাজিয়ার, এর দাগ হবে এর সঠিক উত্তর। ন্যাসকমের চেয়ারপারসন হিসেবে নিযুক্ত হয়েছেন রাজেশ নাজিয়ার। ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড সার্ভিস কোম্পানিজ হলো একটি ভারতীয় বেসরকারি বাণিজ্য সমিতি এবং অ্যাডভোকেসি গ্রুপ
যা প্রাথমিকভাবে ভারতীয় প্রযুক্তি শিল্পে কাজ করে। 1988 সালে প্রতিষ্ঠিত ন্যাসকম একটি অলাভজনক সংস্থা হিসেবে কাজ করে এবং ভারতীয় প্রযুক্তির সেক্টরের মধ্যে একটি মূল সত্তা হিসেবে কাজ করে এই ন্যাসকম। এটি কিন্তু তৈরি হয়েছিল 1988 সালে মার্চ মাসে, ঠিক এখান থেকে 35 বছর আগে। এটি কিন্তু বেসরকারি বাণিজ্য সমিতি, আর এটার সদর দপ্তর আছে কিন্তু নয়ডা, তারপরে আছে উত্তরপ্রদেশ, দিল্লি এবং নতুন দিল্লি, দিল্লি। বর্তমানে এই কোম্পানির চেয়ারম্যান হলো রাজেশ নাম্বিয়ার, আর দেবযানী ঘোষ হচ্ছে সভাপতি। ইরশাদ প্রেমজি ন্যাসকমের চেয়ারম্যান ছিলেন 2018 থেকে 19, আর কেশব আর মুরগেস ন্যাসকমের চেয়ারম্যান ছিলেন 2019 থেকে 2020। ইউবি প্রবীণ রাও ন্যাসকমের চেয়ারম্যান ছিলেন 2020 থেকে 2021। তো দেখবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে দেখুন, 12 দাগের প্রশ্ন আছে, ল্যাটিন উইমেন অব দ্য ইয়ার ওয়ার্ল্ড পাচ্ছেন কোন সঙ্গীত শিল্পী? বেনসে, ডাইনারোস, লেডি গাগা, সাবিরা। তো এখানে 12 দাগের সঠিক উত্তর কি হবে? ল্যাটিন উইমেন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পাচ্ছেন কোন সঙ্গীত শিল্পী? তো এখানে 12 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু সাবিরা। এখানে সাবিরা হবে না, এটা হবে শাকিরা, কয়হস্যি হবে কিন্তু, সাবিরা না, শাকিরা। নিশ্চিত আপনারা জানেন এই শিল্পীর নাম শাকিরা। তো এখানে দ্বিতাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব পরের প্রশ্নে। 13 দাগের একটা প্রশ্ন আছে দেখুন, গোল্ড ব্যাক ডিজিটাল কারেন্সি আনতে চলেছে কোন দেশ? ইতালি, ইসরায়েল, আজারবাইজান, জিম্বাবুয়ে। তো এখানে গোল্ড ব্যাক ডিজিটাল কারেন্সি আনতে চলেছে কোন দেশ? তো এখানে 13 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই সিস্টেমটা, মানে এই কারেন্সি আনতে চলেছে কিন্তু এই জিম্বাবুয়ে। দ্বিতাগ হবে সঠিক উত্তর, জিম্বাবুয়ে। তো সুন্দর একটা প্রশ্ন, এরকম প্রশ্ন কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স থেকে খুব গুরুত্বপূর্ণ। চলে যাবো আমরা পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখবো কি আছে। 14 দাগের প্রশ্ন আছে দেখুন, কত সুন্দর একটা প্রশ্ন। আমেরিকার কোন রাজ্য দিওয়ালিকে স্টেট অফিসিয়াল হলিডে হিসেবে স্বীকৃতি দিয়েছে? তো এখানে ক্যালিফোর্নিয়া, ওয়াশিংটন, সিয়াটেল আর পেনসিলভানিয়া। তো এখানে 14 দাগের সঠিক উত্তর কি হবে? তো এখানে 14 দাগের সঠিক উত্তর হবে কিন্তু দ্বিতাগ, পেনসিলভানিয়া। দ্বিতাগ হবে সঠিক উত্তর। তো আমরা চলে যাবো পরের প্রশ্নে। 15 দাগে একটা প্রশ্ন আছে দেখুন, কোন দেশের সঙ্গে অজেয় ওয়ারিয়র 2023 মহড়া অনুশীলন করলো ভারত? ইউনাইটেড কিংডম, বাংলাদেশ, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া। তো এখানে এই 15 দাগের সঠিক উত্তর হয়ে যাবে কিন্তু এর দাগ, ইউনাইটেড কিংডম, অর্থাৎ এর দাগ হবে এর সঠিক উত্তর। ভারত ও ব্রিটেনের মধ্যে যৌথ সামরিক মহড়া 7ম সংস্করণ হলো এটি, যা অজেয় ওয়ারিয়র 23 নামে পরিচিত। 7ই এপ্রিল থেকে 11ই মে 2023 পর্যন্ত ব্রিটেনের সালিসবারিতে এই অনুষ্ঠান হয়েছিল। এটি একটি দ্বিবার্ষিক প্রশিক্ষণ মহড়া যা দুই দেশের মধ্যে হয়। আগের মহড়াটি 2021 সালে ভারতের উত্তরাখণ্ডে হয়েছিল।